আসসালামু আলাইকুম। আমি পদ্মজা। পর্ব ৬০। লিখেছেন ইলমা বেহরোজ। ঘুম ভাঙতেই পদ্মজা হকচকিয়ে যায়। চোখের সামনে সব কালো, কালো রঙের ব্যতীত কিছুই নেই। ঘর অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। পদ্মজার চোখ কচলে আবার তাকায়। না, কিছুই পরিবর্তন হয়নি। সব কিছু কালো। বিকেলে যে বৈঠকখানায় সোফায় শুয়ে শুয়ে বই পড়ছিলেন, তারপর নিজের অজান্তেই ঘুমিয়ে পড়ে। আর ঘুম ভাঙতেই দেখছে সব অন্ধকার। অথচ অন্ধকারে হাতড়ে দেয়ালের সুইচ। তখন সিঁড়ি ভেঙে নেমে আসে একটা আলো। আলোয় ভেসে ওঠে আমিরের মুখ। পদ্মজা দেয়াল থেকে হাত সরিয়ে সেদিকে তাকিয়ে থাকে। আমির পদ্মজার চেয়ে ২ হাত দূরে এসে দাঁড়ালো। তার দৃষ্টি আবেগপ্রবণ। পদ্মজার হৃদস্পন্দন থমকে যায়। কাঁচুমাচু হয়ে প্রশ্ন করে, আপনি সব বাতি নিভিয়েছেন? আমির জবাব না দিয়ে হাত থেকে সুন্দর কাচের হারিকেনটা পাশে রাখল। তারপরে পদ্মজা কিছু বুঝে ওঠার আগেই কোলে তুলে নিল। পদ্মজা আমতা আমতা করতে শুরু করলো। শুধু বলতে পারছে এই কি। আমির তাদের নিজস্ব ঘরে নিয়ে আসে পদ্মজাকে। পদ্মজা ঘর দেখে অবাক হয়। ঘরের চারদিকে অদ্ভুত সুন্দর কাচের ছোট ছোট হারিকেন। তার মাঝে একটা ঝুড়ি পদ্মফুল। সময়টা শরৎকাল। দিনের বেলায় শরতের সাদা মেঘ নীল আকাশে পাল তোলে। ছবির মতো ঝকঝকে সুন্দর করে তোলে আকাশ। কমে এসেছে যখন, তখন বৃষ্টির জ্বালাতন। সময় বিল ঝিল ঝাঁপিয়ে শাপলা আর পদ্ম ফোটার। এত পদ্ম ফুল দেখে মনে হচ্ছে বড় এক বিলের সব পদ্ম ফুল তুলে নিয়ে এসেছে আমির। পদ্মজা প্রশ্ন করার পূর্বেই আমির পিছন থেকে ২ হাত পদ্মজার কোমর জড়িয়ে ধরে বলল, মনে আছে প্রথম রাতে বলেছিলাম একদিন পদ্ম ফুল দিয়ে আমার পদ্মপতিকে সাজাবো? সময়টা নিয়ে এসেছি, দেখো তাকিয়ে। পদ্মজা ঝুড়ি ভর্তি পদ্ম ফুলগুলোর দিকে তাকায়। তার চোখ দুটি জলে ছলছল করে ওঠে। ঘাড় ঘুরিয়ে আমিরের দিকে চেয়ে আবেগ মাখা কণ্ঠে বলল, সে কথাটাও মনে রেখেছেন? উত্তরে আমির হেসেছিল। প্রথম রাতের যে কোনো অংশে কম সুন্দর ছিলে না সেই রাত। পদ্মজা সেজেছিল পদ্ম ফুল দিয়ে। স্বামী যত্ন করে সাজিয়েছিল সময়টা আরো সুন্দর করে তুলতে। প্রকৃতি দিয়েছিল মৃদু শীতল বাতাস। জানালা দিয়ে প্রবেশ করা বাতাসের দুপাটা পদ্মজার ঘুম ছুটে যায়। সে ধরফরিয়ে উঠে বসে। হাত বাড়িয়ে আমিরকে খোঁজে, নেই, বিছানা খালি। আবার সে পালানোর দিনের আরেকটা সুন্দর মুহূর্ত স্বপ্ন দেখেছে। তার চোখ দুটি জলে ভরে ওঠে। আজ ৫ দিন আমির নেই। তার কাছে তার স্বামী নেই। কোনো এক অজানা জায়গায় বন্দী হয়ে আছে। পদ্মজা এক হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল। বালিশের উপর থেকে আমিরের শার্টটা হাতে নিয়ে চুমু খেল। তার চোখ দুটি আবার ভিজে ওঠে। সেই দিন রিদওয়ান খলিল মুজিব দ্বারা আহত হওয়ার পর তাকে ওখান থেকে কি এনেছে সে জানে না। চোখ খুলে ফরিনাকে দেখেছিল। তিনি ডুকরে কেঁদেছেন, তার চোখের জল মুছিয়েছেন। লতিফাকে জিজ্ঞাসা করে পদ্মজা জানতে পারে সময়টা দুপুর। সর্বাঙ্গ তখন বিষধর ব্যথা। ওঠার শক্তিটুকু নেই। গলায় ব্যথা একটু বেশি ছিল। প্রথমে তার মাথায় এসে আমিরের কথা।
রাতের ঘটনা মনে পড়তেই বুঝে যায় এভাবে সে এদের থেকে পারবে না। তাকে তার মায়ের মতো শক্ত হতে হবে। সময় সুযোগ বুঝে কাজ করতে হবে। ফয়না আদর করে খাইয়ে দেন। তিনি পদ্মজার উপর করা নির্মম অত্যাচারের আটকাতে পারেননি বলে বারবার ক্ষমা চেয়েছেন। তিনি নাকি চেষ্টা করেছিলেন, কিরকম চেষ্টা করেছেন সেটা বলেননি। পদ্মজা জিজ্ঞাসাও করেননি। এরপর পদ্মজাকে কাপ্পা হাতে পূর্ণাকে চিঠি লিখে ফরিনার হাতে দেন। তিনি যেন মগাকে দিয়ে দেন। তারপরের দিনগুলো চুপচাপ কাটিয়ে দেয় পদ্মজা। আমিরের শোকে ভেতরে ভেতরে ঝড় বইলেও সামনে সে নিশ্চুপ থাকে। সুস্থ হওয়াটা আসল, নয়তো কাজের কাজ কিছুই হবে না। উল্টো নর্দমার কীটগুলোর হাতে মরতে হবে। আমিরের জন্য দোয়ায় 2 হাত তুলে অঝরে কাঁদছে যেন আমির ভালো থাকে আর তার কাছে ফিরে আসে। খুব মনে পড়ে মানুষটাকে। হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করে পদ্মজার। পদ্মজা আমিরের শার্ট বুকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠল। ফরিনা এসে দাঁড়ান দরজার সামনে। কেউ একজন দরজার সামনে এসে দাঁড়িয়েছে। খেয়াল হতেই পদ্মজা হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে তাকালো। ফরিনা ঘরে প্রবেশ করলেন। গায়ে সাদা খয়েরি মিশ্রণের শাল। পদ্মজা আমিরের শার্ট বালিশের উপর রেখে বলল, আসরের আজান পড়েছে আম্মা। মৃদুল অন্দরমহলে সদর দরজায় দাঁড়িয়ে চেঁচাচ্ছে। তাকে মদন কিছুতেই অন্দরমহলে ঢুকতে দিচ্ছেন না। গত 4 দিন ধরে সে চেষ্টা করছে অন্দরমহলে ঢোকার। গত 3 দিন বুড়িওয়ালা একজন ঢুকতে দিল না, এখন দিচ্ছে না মদন। কোথায় ব্যান্ডেজ নিয়ে এসে মৃদুলের সামনে তর্ক করেছে। মৃদুল বলেছে, দুলাভাই ঢুকতে দেন কইতাছি। সমস্যাটা কি তা ঢুকলে? সেটা তো বুঝতেছি না। দেহ মৃদুল মিয়া, এইটা আমার কথা না, মজিদ চাচার কথা। উনি কইছে বাড়ির ভিতরে নতুন কাউরে ঢুকতে না দিতে। আমি তো আত্মীয় নাকি? আমার সাথে এমন কইরা হইতেছে কেন? আগে তো ঠিকই ঢুকতে দিত, এখন দেন না কেন? এইটা তো আমি জানি না। সরেন কইতাছি, নাইলে ওই যে গাছের মোড়াটা ওইটা দিয়া আবার মাথায় ফাটাইয়া দিব। একবার মারছে আপায়, এখন আমি মারব। এইটাই করো। তবুও আমি চাচার কথা অমান্য করতে পারতাম না। আমার কিন্তু হইলাম রাগ উঠতেছে। মাটির তলায় গাইরা নামো। মিয়া ভাই, তুমি আমারে যা ইচ্ছা কইরা লাও। আমি মৃদুলের কথা বরাবরই চড়া। হুট করে খুন করার মতো রাগ চেপে যায় মাথায়। সে মদনের গলা চেপে ধরে। মদন কাশতে থাকলো। আলো কান্না শুরু করে। আলোর কান্না শুনে খলিল বেরিয়ে আসে ঘর থেকে। সদর দরজার সামনে এমন দৃশ্য দেখে তিনি দৌড়ে আসেন। মৃদুলকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেন। হুঙ্কার ছাড়েন, তোমার এত সাহস কেমনে হয়েছে? আমার জামাইয়ের গলা চাইপা ধরো না। মৃদুলের নাক লাল হয়ে গেছে রাগে। সে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। রাগী মেজাজ নিয়েই 2 হাত দিয়ে চুল ঠিক করতে করতে বলল, আপনার জামাই আমার ভেতরে ঢুকতে দেয় না। তুমি মেহমান মানুষ, আলগা ঘরে থাকবা। এইখানে কি দরকার? এই নিয়ম কবে করছেন আপনারা? আগেবার যখন ছিলাম তখন তো ঠিকই ঢুকতে দিছেন, এখন আর ঢুহন যাইব না। এইটা অন্দরমহল। বাড়ির বউ সেডি
দের জায়গা। সত্যি কইরা কন্ত বাড়ির ভেতরে কি চলে? খলিলের মেজাজ বিগড়ে যাচ্ছে। ইচ্ছে হচ্ছে অসভ্য ছেলের কানের নিচে একটা দিতে। তিনি কটাক্ষ করে মৃদুলকে বললেন, নিজের বাড়ি রাইখা এইখানে পইরা রইছ কেন? মানুষের অন্ন নষ্ট করতাছ, নিজের বাড়িতে যাও। অপমানে মৃদুলের বাকহীন হয়ে পড়ে। সে ক্ষণকাল কথা বলতে পারে না। তার আপন ফুফা এমন কথা বলল। ক্ষণ মুহূর্ত পর সে জ্বলে উঠে বলল, আপনার বাড়ির উপর থুতু মারি আমি ব্যাটা মিয়া বংশের ছেড়া, 100 বিঘার মালিক আমি একাই। আপনার অন্যের ঠেকা পড়ে নাই আমার বাড়িতে কামলা আছে 10-12 জন। আমি কাইলে চইল্লা যাইতাছি বাড়িতে। মৃদুলের এক মুহূর্ত এইখানে দাঁড়াতে ইচ্ছে করছে না। সে ঘরে দাঁড়ায়। কাছেই একটা বিরাট পাতিল ছিল, কোনো কাজে হয়তো বের করা হয়েছিল। সে পাতিল জোরে লাথি মেরে হন হন করে চলে যায়। পূর্ণা তার বোনের খবর নিয়ে দিতে বলেছে বলেই সে বারবার অন্দরমহলে ঢোকার চেষ্টা করেছে, নয়তো মৃদুলকে এই একবার কোনো ব্যাপারে না করলে সে দ্বিতীয়বারের মতো সেইখানে ফিরেও তাকায় না। পদ্মজার কথায় জবাব দিল না ফরিনা। তিনি পদ্মজার পাশে গিয়ে বসলেন। পিছনে রিনু আসে, হাতে খাবারের প্লেট। 3 বেলা ফরিনাই খাইয়ে দিচ্ছেন, যত্ন নিচ্ছেন পদ্মজার। মায়ের চেয়েও কোনো অংশে কম করছেন না। তবুও এই মানুষটা কোনো কারণে সেই দিন তার চিৎকার শুনেও বাঁচাতে আসেননি। ফরিনা প্লেট হাতে নিয়েই পদ্মজা বলল, আমি এখন মোটামুটি ভালোই আছি আম্মা, আমি খেয়ে নিতে পারবো, হাঁটতেও পারি। পদ্মজার এ কথায় খাবারের প্লেট পদ্মজার হাতে তুলে দিলেন ফরিনা, আর রিনুকে চলে যেতে বললেন। পদ্মজা চুপচাপ খেয়ে নেন। তার খেতে ইচ্ছে করে না একদমই, কিন্তু সামনের যুদ্ধটার জন্য খেতেই হবে। তাকে সুস্থ থাকতে হবে। সুস্থতা ছাড়া যুদ্ধ সফল হওয়া সম্ভব নয়। যতক্ষণ পদ্মজা খেলো ততক্ষণ ফরিনা পাশে বসে থাকলেন। খাওয়া শেষ হওয়ার পর পদ্মজা ফরিনাকে বলল, আব্বাকে খুব ভয় পান আম্মা? ফরিনা স্বাভাবিকভাবে জবাব দিলেন, সব বউয়েরই স্বামীরে ডরায়। না, আপনি একটু বেশি ভয় পান, জমের মতো। কবিরাজের দেওয়া ঔষধটি খাও এখন। আপনি কথা এড়াচ্ছেন আম্মা। আচ্ছা, ঔষধ আগে দেন। ফরিনা আলমারি খুলে ওষুধ বের করলো, তারপর এগিয়ে দিয়ে পদ্মজার কাছে। পদ্মজা ঔষধ খেয়ে বলল, কবিরাজ আনার অনুমতি ওরা দিয়েছিল ভেবে আমি অবাক হয়েছি আম্মা। ওরা কেন চায় আমি সুস্থ থাকি? ফরিনা কিছু বললেন না। পদ্মজা ফরিনার মুখের দিকে চেয়ে থাকলেন। মানুষটার আয়ু কি শেষের পথে? কেমন যেন মৃত মৃত ছাপ মুখে। চোখে বুঝলেই মনে হয় অনেক দিনের উপোস করে মারা গিয়েছেন। পদ্মজার মায়া হয় মানুষটার জন্য। কোন দুঃখে তিনি ধুকে ধুকে মরছেন। পদ্মজা বিছানা থেকে নেমে এসে ফরিনার সামনে দাঁড়ালো, বলল, আম্মা, আপনি আমাকে নিজের মেয়ে ভেবে একটা আবদার রাখবেন? তুমি তো আমার ছেড়েই, তাহলে আবদার রাখবেন? ফরিনার তপ্ত চোখ, অথচ গলা ভেজা মনে হলো। পদ্মজা বলল, তাহলে আপনার সব গোপন কথা আমাকে বলুন, যা ভেবে ভেবে আপনি কষ্ট পান। ফরিনা 2 হাত পদ্মজার 2 হাতের মুঠোয় নিয়ে চুমু খান। 1 ফোঁটা চোখের জল পড়ে পদ্মজার হাতে। মমতাময়ী স্পর্শ। পদ্মজার শরীরে লোম খাড়া হয়ে যায়। ফরিনা বললেন, তার আগে কও, আমি সব কোয়ার পর তোমার যা করতে কইয়াম তুমি তাই করবা। পদ্মজা অপলক
নয়নে ফরিনার চোখের দিকে তাকিয়ে থাকেন। কি করতে বলবেন তিনি? যদি সে এটা করতে না পারে, সম্ভব না হয়? পদ্মজা বলে, আপনি যা বলবেন তার আমি তার সাথে যদি যা করতে বলাটা মানানসই হয়, যুক্তিযুক্ত হয়, আমি তাই করব আম্মা। ফরিনা চোখের জল মোছেন। তারপর বললেন, আমি বাবুর বাপরে দেইখা আইতেছি, তুমি শুয়ে থাকো। কথা শেষ করেই ফরিনা দ্রুত পায়ে বেরিয়ে যান। পদ্মজা মাঝে উত্তেজনা কাজ করছে। সে জানে না সে কি শুনতে চলেছে, তবে সেটা কোনো সাধারণ ঘটনা বা কথা হবে না সেটা নিশ্চিত। সে ঘরে পায়চারি করতে করতে জানালার ধারে এসে দেখতে পায় রিদওয়ানকে হাত একটা পলিথিন নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসছে। এই জঙ্গলের মাঝেই তো আছে তালাবন্ধ রহস্যজনক। তার চাবি বোধহয় তার কাছে আছে। আলমগীরের দেয়া চাবিটাকে পদ্মজার কোনো তালাবন্ধ রহস্যের চাবি মনে হয়। রিদওয়ান গত দিনগুলোতে ৩-৪ বার তাকে দেখতে এসেছে, কিন্তু কিছু বলেনি। রিদওয়ানের মতিগতি বোঝা যাচ্ছে না। অদ্ভুত সে। রিদওয়ানকে দেখলে পদ্মজার শরীরে রাগে কাঁপে। বেশ কিছুক্ষণ পর পায়ের শব্দ শুনে কানে। শব্দটা শুনে মনে হচ্ছে পুরুষের পায়ের শব্দ। পদ্মজা দ্রুত এসে বিছানায় এক কোণে বসে যে কোনো ছুরি রাখে কাছে। ঘরে প্রবেশ করে রিদওয়ান পদ্মজাকে দেখতেই লম্বা করে হেসে বলল, তারপর বলো, কেমন আছো? পদ্মজার থেকে জবাব না পেয়ে রিদওয়ান আবার প্রশ্ন করল, সুস্থ আছো তো? পদ্মজা সাড়া দিল না। রিদওয়ান চেয়ার টেনে বসল। বলল, তোমাকে এত চুপচাপ দেখে অবাক হচ্ছি। কি পরিকল্পনা করছো বলো তো? পদ্মজা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকালো। বলল, কাপুরুষ বোধহয় আপনার মতো মানুষকেই বলা হয়। রিদওয়ান ঠোঁটের হাসি মিলিয়ে যায়, চোয়াল শক্ত হয়ে আসে। তারপর হুট করে হেসে দিয়ে বলল, কাপুরুষের কি করেছি? স্বামীর অবর্তমানে তার স্ত্রীর গায়ে হাত তুলেছেন, আবার সেই স্ত্রী অসুস্থ ছিল, এমন তো কাপুরুষেরাই করে। কারোর কথা না বলে চুপচাপ যা বলি শোনো। আমির আমাদের ব্যাপারে অনেক নাক গলিয়েছে, অনেক সমস্যা করেছে। তবুও আমরা আমিরের এক শর্তে ফিরিয়ে দেব, যদি তুমি শর্ত মানো। কি শর্ত? তুমি আমিরকে নিয়ে ঢাকায় চলে যাবে, কখনো আনন্দপুরে ফিরবে না। যদি না মানি? অবুঝের মতো প্রশ্ন করতে বলিনি, শর্ত দিয়েছি। মানা না মানা তোমার ব্যাপার। আপনারা আমাকে ভয় পাচ্ছেন কেন? রিদওয়ান হাসল। পদ্মজা বলল, সেদিন মেরে আধমরা করেছেন, এবার একদম মেরে দিন, তাহলেই আপনাদের সমস্যা শেষ। বেহুদা আমাদের মুক্তি দিয়ে ভেজাল কেন বাড়াচ্ছেন? ঢাকা ফিরে গিয়ে পুলিশ নিয়ে তো আসতেই পারি। রিদওয়ান বিরক্তিতে সূচক শব্দ করল। বলল, তোমাকে মারা যাবে না। আমাকে দিয়ে আপনার কি কাজ হবে যে মারা যাবে না? এত প্রশ্ন কেন করছো? মনে আসছে তাই। রিদওয়ান রাগে উত্তেজিত হয়ে পড়লে, তুমি শর্তে রাজি নাকি না? আগে বলুন, কার কাজে আমি লাগবো? কার খাতিরে আমাকে মারা যেতে হবে? তুমি শর্তে রাজি নাকি সেটা বলো। এই যে আমার পাঞ্জাবিতে তাজা লাল দাগটা দেখছো, এটা কিন্তু রক্তের, আর রক্তটা আমিরের। পদ্মজার চোখ দুটি জ্বলে ওঠে। এমনিতেই এই হিংস্র মানুষটার হাসি কথা তার গা জ্বালিয়ে দিচ্ছে, তার উপর তার স্বামীর রক্ত দেখিয়ে রিদওয়ান পদ্মজার উঁচু গলায় প্রশ্ন করল, ওনাকে জঙ্গলে রেখেছেন তাই না? শর্তে রাজি তুমি? না। তোমাকে তো আমি। রিদওয়ান রেগে তেড়ে আসে পদ্মজার পাশের টেবিল থেকে ঔষধের কাচের
বোতলটা নিয়ে রিদওয়ানের মাথায় আঘাত করে। রিদওয়ান আতঙ্কিত আক্রমণে বিছানায় পড়ে যায়। পদ্মজা দ্রুত তার সাথে ছুরি হাতে নেয়। রিদওয়ান বিছানায় পড়ার সেই 2 সেকেন্ডের মধ্যে তার পিঠে ছুরি দিয়ে হ্যাচকা টান মারে। রিদওয়ান আর্তনাদ করে ওঠে। পাঞ্জাবি ছিঁড়ে ছুরির আঘাত শরীরের মাংস অবধি চলে গিয়েছে। সুযোগ পদ্মজার হাতের মুঠোয়, সে এই সুযোগ হারাবে না। এতদিন সে এদের মানুষ ভেবে এসেছে, অথচ এরা মানুষরূপী শয়তান। আর শয়তানকে বুঝে শুনে নয়, ইচ্ছেমতো আঘাত করা উচিত। পদ্মজা দ্রুত কাঠের চেয়ার তুলে নেয় হাতে। শরীরের সব শক্তি দিয়ে বাড়ি মারে রিদওয়ানের মাথায়। রিদওয়ানের কানের পাশ দিয়ে রক্তের ধারা নামে। নিস্তেজ হয়ে পড়ে তার শরীর। পদ্মজার হিংস্র বাঘিনীর মতো হাঁপাতে থাকে। মিনিট 2 পর শাড়ির আঁচল মেঝে থেকে তুলে বুকে জড়িয়ে নেয়। হুট করে যেন শান্ত সমুদ্র গর্জন করে লণ্ডভণ্ড করে দিয়েছে চারপাশ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।